২০২৪ সালে আওয়ামী লীগের পতনের পর ভারত প্রচার করতে শুরু করে যে মৌলবাদীরা বাংলাদেশের ক্ষমতা দখল করেছে এবং জুলাই আন্দোলন পুরোটাই ছিল একটি জঙ্গি তৎপরতা। ২০২৬ সালে এসে জাতিসংঘের প্রতিবেদন, ইউরোপীয় ইউনিয়নের অ্যাসাইলাম এজেন্সির তথ্য এবং ভারতীয় সহ বিশ্ব গণমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান সম্পর্কে নতুন করে আলোচনা হচ্ছে। তবে কয়েক মাস আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশে এখন আর জঙ্গিবাদের অস্তিত্ব নেই। তার মতে, অতীতে রাজনৈতিক স্বার্থে জঙ্গিবাদ শব্দটি ব্যবহার করা হয়েছে। তবে সম্প্রতি দেশে আবারও বোমা এবং বোমা তৈরির সরঞ্জামসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইসলামপন্থী রাজনীতি এবং সশস্ত্র জঙ্গিবাদ এক বিষয় নয়। বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো সক্রিয় হওয়া মানে এই নয় যে বাংলাদেশ আবারও ২০০৫ সালের মতো দেশব্যাপী সিরিজ বোমা হামলা কিংবা ২০১৬ সালের হোলি আর্টিজান হামলার মতো পরিস্থিতিতে ফিরে গেছে। বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে বিশ্বব্যাপী আবারও আলোচনা শুরু হয়েছে কেন, সে সম্পর্কে জানার চেষ্টা করব কি কেন কিভাবে এই পর্বে। বাংলাদেশে জঙ্গিবাদ নতুন কোনো সমস্যা নয়। হরকাতুল জিহাদ, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি, আনসার আল ইসলাম এবং নব্য জেএমবির মতো বিভিন্ন সংগঠন গত কয়েক দশকে বিভিন্ন সময়ে সক্রিয় ছিল। ২০১৬ সালের হোলি আর্টিজান হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান শুরু করে। এরপর বড় ধরনের জঙ্গি হামলা উল্লেখযোগ্যভাবে কমে আসে। ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের ২০২৫ সালের বাংলাদেশ বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের দিকে বাংলাদেশে ইসলামপন্থী জঙ্গিবাদ অনেকটাই নিষ্ক্রিয় বা ডরমেন্ট পর্যায়ে চলে গিয়েছিল। অর্থাৎ সংগঠনগুলোর অস্তিত্ব বা মতাদর্শ পুরোপুরি শেষ হয়ে যায়নি, কিন্তু বড় আকারের সহিংস তৎপরতা দৃশ্যমান ছিল না। তবে ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের সময় কারাগারগুলোর পরিস্থিতি নতুন উদ্বেগ তৈরি করে। ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ১৭৪ জন বন্দী জামিনে মুক্তি পায়। তাদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও ছিলেন। এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন, জামিনে মুক্তি পাওয়া মানেই কেউ আবারও জঙ্গি কার্যক্রমে ফিরে গেছেন এমন নয়। কিন্তু নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এত সংখ্যক জঙ্গি মামলার আসামির কারাগারের বাইরে চলে আসাটা স্বাভাবিকভাবেই নজরদারির প্রয়োজন বাড়িয়ে দেয়। ২০২৬ সালের আগস্টে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মনিটরিং টিমের প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশে জঙ্গিবাদের বিষয়টি আবারও আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে। প্রতিবেদনটিতে আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখা একিউআইএস-এর আঞ্চলিক তৎপরতার পাশাপাশি বাংলাদেশে তাদের উপস্থিতি বাড়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। এতে ইঙ্গিত দেওয়া হয়, একিউআইএস বাংলাদেশে সক্রিয় সেল বা ছোট সাংগঠনিক ইউনিটের ভিত্তিতে একটি নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে। জঙ্গি তৎপরতা মানেই কোনো সংগঠন অস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়বে বা নিয়মিত বোমা হামলা করবে, বিষয়টি এমন নয়। একটি সংগঠন দীর্ঘ সময় ধরে সদস্য সংগ্রহ, মতাদর্শ ছড়ানো, অর্থ সংগ্রহ এবং ছোট ছোট নেটওয়ার্ক তৈরির কাজ করতে পারে। এই পর্যায়ে সাধারণ মানুষের চোখে তাদের কার্যক্রম প্রায় অদৃশ্য থাকে। সহজভাবে বললে, জাতিসংঘ এমন কথা বলেনি যে আল কায়দা বাংলাদেশ দখল করে ফেলেছে কিংবা বাংলাদেশে আল কায়দার বিশাল বাহিনী তৈরি হয়ে গেছে। উদ্বেগের জায়গাটি বরং ভবিষ্যতের ঝুঁকি নিয়ে। ছোট ছোট সেল গড়ে তোলার চেষ্টা সফল হলে সেগুলো পরবর্তী সময়ে সদস্য সংগ্রহ, অর্থায়ন, যোগাযোগ এবং সহিংস পরিকল্পনার ভিত্তি হিসেবে ব্যবহার হতে পারে। জাতিসংঘের প্রতিবেদনকে ঘিরে আলোচনার মধ্যেই ২০২৬ সালের আগস্টে সাভারে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনা সামনে আসে। ১২ আগস্ট সাভারে অভিযান চালিয়ে পুলিশ বেশ কিছু বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধার হওয়া একটি বড় বোমা পরদিন ধ্বংস করা হয়। যাদের গ্রেফতার করা হয়েছিল, পুলিশ তাদের নব্য জেএমবির সদস্য হিসেবে শনাক্ত করে। নব্য জেএমবি বাংলাদেশে একেবারে অপরিচিত সংগঠন নয়। ইসলামী স্টেটের আদর্শ দ্বারা প্রভাবিত এই সংগঠনের নাম বাংলাদেশের অতীতের বড় জঙ্গি ঘটনাগুলোর সময়ও আলোচনায় এসেছে। আরও উদ্বেগজনক তথ্য এসেছে বাংলাদেশের বাইরে থেকে। ২ বাংলাদেশি যুবকের পাকিস্তানে তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি এর হয়ে লড়াই করতে গিয়ে নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তার মানে বাংলাদেশ থেকে রিক্রুট করা জঙ্গি সদস্যরা আবারও আঞ্চলিক জঙ্গি নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছে। ২০২৬ সালের ২৮ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে এখন জঙ্গিবাদের অস্তিত্ব নেই। তার বক্তব্যের মূল যুক্তি হচ্ছে, অতীতের সরকার জঙ্গিবাদ শব্দটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। অন্য সকল দেশের মতো বাংলাদেশেও কিছু কট্টর ডানপন্থী শক্তি থাকতে পারে, কিন্তু বর্তমান বাংলাদেশে সেটিকে জঙ্গিবাদ হিসেবে দেখার মতো পরিস্থিতি নেই।
অতীতে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি, আটক বা দমন করার অভিযোগ ছিল। ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনেও বিগত সরকারের আমলে সন্ত্রাসবিরোধী বয়ানের অপব্যবহার এবং কথিত জঙ্গিদের উপর নির্যাতন ও গুমের অভিযোগের কথা উঠে এসেছে। কিন্তু এখানে আরেকটি সমস্যা হলো, অতীতে জঙ্গিবাদের অভিযোগ রাজনৈতিকভাবে অপব্যবহার করা হয়েছে মানেই এই নয় যে বাস্তবে জঙ্গি সংগঠনগুলোর কোনো অস্তিত্বই ছিল না। হয়তো একদিকে নিরপরাধ মানুষকে জঙ্গি সাজিয়ে গ্রেফতার করা হয়েছে, অন্যদিকে সত্যিকারের জঙ্গি সংগঠনের সদস্যরা তাদের কার্যক্রম চালিয়ে গেছে। বাংলাদেশে জেএমবি, নব্য জেএমবি, আনসার আল ইসলাম, হরকাতুল জিহাদের মতো সংগঠনের ইতিহাস রয়েছে। আল কায়দা ও ইসলামিক স্টেটের আদর্শ দ্বারা প্রভাবিত নেটওয়ার্কের কথাও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। তাই জঙ্গিবাদ দমনের নামে ইসলামপন্থী দলগুলোকে দমন না করে প্রকৃত সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই সবচেয়ে বেশি কার্যকর হবে। জঙ্গিবাদ বোঝার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, আর তা হল ইসলামপন্থী রাজনীতি এবং সশস্ত্র জঙ্গিবাদ এক জিনিস নয়। ইসলামপন্থী রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে, সংসদীয় রাজনীতি করতে পারে, কিংবা শান্তিপূর্ণ যে কোনো উপায়ে ইসলামভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার পক্ষে প্রচারণা চালাতে পারে। অন্যদিকে জঙ্গি সংগঠন রাজনৈতিক বা ধর্মীয় লক্ষ্য অর্জনের জন্য সহিংসতা ও সন্ত্রাসকে একমাত্র পদ্ধতি হিসেবে গ্রহণ করে, যা সত্যিকারের ইসলাম কখনো সমর্থন করে না। সাধারণ জনগণ এই পার্থক্য না বোঝার কারণে বিগত সরকার সকল ইসলামপন্থীদেরকে জঙ্গি বানিয়ে ফেলেছিল। তাই বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির সাথে জড়িত ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই জঙ্গিবাদ বিরোধী অভিযান নিয়ে প্রশ্ন তুলে আসছেন। তাদের মূল অভিযোগ হচ্ছে, আওয়ামী লীগ সরকারের সময় জঙ্গিবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ইসলামপন্থী দল, আলেম উলামা কিংবা সরকারের বিরোধীদের একটি অংশকে উগ্রবাদী বা জঙ্গি হিসেবে উপস্থাপন করে দমনপীড়নকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন সন্ত্রাসবিরোধী অভিযান এবং গ্রেফতারের সত্যতা নিয়েও যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছিল। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলের বিভিন্ন জঙ্গি নাটক একের পর এক বেরিয়ে আসতে থাকে। সরকারের অন্যায় আবদার মানতে নারাজ বা ক্ষমতাবানদের বিরোধিতা করা বহু সৎ ব্যক্তিকে জঙ্গি হিসেবে গ্রেফতার করা হয়েছে। এর আলামত হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী নিজেরাই বিভিন্ন ধরনের উগ্র মতাদর্শী বই দিয়ে, এমনকি শুধুমাত্র পবিত্র কুরআন শরীফ থাকার দায়ে অনেক ব্যক্তিকে জঙ্গি হিসেবে গ্রেফতার করা হয়েছে। সোজা কথা, আওয়ামী লীগ সরকার যত লোককে গুম খুন করেছে তাদের একটি উল্লেখযোগ্য অংশই জঙ্গি নাটক সাজিয়েই করা হয়েছিল। জাতিসংঘের প্রতিবেদন, ইউরোপীয় অ্যাসাইলাম এজেন্সির তথ্য এবং ভারতীয় সহ বিশ্ব গণমাধ্যমের প্রতিবেদনে যেভাবে বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে আলোচনা হচ্ছে, বাস্তব পরিস্থিতি তার চেয়ে অনেক ভিন্ন। 2005 সালের মতো দেশব্যাপী হামলা হচ্ছে না, হোলি আর্টিজানের মতো বড় সন্ত্রাসী হামলারও সাম্প্রতিক সময়ে কোনো নজির নেই। সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ, কিন্তু তারা আল কায়দা বা ইসলামিক স্টেটের মতাদর্শেও বিশ্বাসী নয়। সেই সাথে বাংলাদেশের জঙ্গিবাদ ব্যাপক জনপ্রিয়তা পাওয়ারও তেমন কোনো প্রমাণ নেই। তবে জঙ্গিবাদকে রাজনৈতিক অস্ত্র বানানো এবং জঙ্গিবাদকে পুরোপুরি অস্বীকার করা দুটিই প্রকৃত সমস্যাকে আড়াল করতে পারে। প্রথমটি নিরপরাধ মানুষ ও রাজনৈতিক প্রতিপক্ষকে জঙ্গি বানানোর সুযোগ তৈরি করে দেয়, দ্বিতীয়টি বাস্তব জঙ্গি নেটওয়ার্ককে পর্দার আড়ালে সংগঠিত হওয়ার সুযোগ দিতে পারে। বাংলাদেশকে যদি আবারও জঙ্গিবাদের আঁতুড়ঘর হিসেবে প্রতিষ্ঠা করা যায়, তাহলে বিদেশে বসে থাকা বহু ষড়যন্ত্রকারীদের জন্য দেশের স্থিতিশীলতা নষ্ট করা অনেক সহজ হবে। সরাসরি বললে, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করা গেলে ভারত এবং ভারতীয় দালালরা সবচেয়ে বেশি লাভবান হবে। অথচ ভারত নিজেই এখন সবচেয়ে বড় জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। কট্টরপন্থী হিন্দু মৌলবাদ এবং হিন্দুত্ব জঙ্গি মতাদর্শকে কাজে লাগিয়ে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা এসেছে শুভেন্দু অধিকারীর মতো উগ্রবাদী নেতা। নন্দীগ্রাম কা হিন্দু জনতা ফের মুঝে জিতায়া, मैं नंदीग्राम का हिंदू के लिए काम करूंगा। হিন্দু জঙ্গি শুভেন্দু অধিকারী কিভাবে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসলো সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো স্ক্রিপ্ট, ভয়েস ওভার এবং ভিডিও এডিট করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির কন্টেন্ট ক্রিয়েশন মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।